আপনার সরকারের শুধু পতন নয়, বিএনপির সকল সন্ত্রাসীকে একটা একটা ধরে ধরে জেলের কন্ডম সেলে আমরা নিয়ে যাব। বাংলাদেশে যিনি ইসলামের কথা বলবে, তারাকান্দাবাসী আপনারা ওনাকে জয়যুক্ত করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এনসিপি থেকে যারা মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, মুহাক্কিক আছেন, মুজাদ্দিদ আছেন, যারা ইনশাআল্লাহ আমাদের এনসিপিতে আসবেন, এনসিপি থেকে ভবিষ্যতে যারা বাংলাদেশের আলেম ওলামা আছে, মুফতিদেরকে আমরা পার্লামেন্টে পাঠানোর চেষ্টা করব। গতকালকে আমি একটা নিউজ পড়তেছিলাম, সেখানে বলা হয়েছে এই মুফতি সাহেবের নাকি চোখ উপড়ে ফেলা হবে। এটা তো এই আসন কেন্দ্রিক বলা হয়েছে নাকি? আমি ভুল বলছি? চোখ উপড়ে ফেলা হবে। আমাদের অনেক ভাইয়ের চোখ কেড়ে নেওয়া হয়েছে, তারা এখন হাসপাতালে আছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী চোখ তাদের তুলে নিয়েছিল। তো এখন কোন সন্ত্রাসী আবারই নতুন করে আবিষ্কৃত হয়েছে যে দিনে দুপুরে হলো মানুষকে ধমক দিচ্ছে চোখ উপড়ে ফেলা হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনে আমাদের ব্যাচমেট একজন ছিল, নাম ছিল মিশকাত। তো তার কাছে ছাত্রলীগ করতে অস্ত্র থাকতো। তো একদিন শুনলাম মিশকাতের হলো নিম্নাঙ্গ চলে গেছে। তো সবাই বলল যে মিশকাত তো হলো সবাইকে গুলি রাখে, পিস্তল রাখে গুলি করার জন্য। তো গুলিটা যখন পকেটে রাখছে, নিজের অঙ্গে নিজে হলো গুলি মারিয়া দিছে। এই জন্য হলো যারা চোখ উপড়ে ফেলতে এখানে চান, ভুল করে আবার নিজের চোখটা তুলে ফেলেন না। প্রিয় তারাকান্দাবাসী, আজকে আপনারা একসাথে হয়েছেন এখানে। আমরা গণ অভ্যুত্থানে একসাথে ছিলাম। কেন ছিলাম আপনারা জানেন। আমাদের শহীদ আবু সাইদ ভাই শহীদ হয়েছিল, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, মাদ্রাসার কত ভাই শহীদ হয়েছিল, কত নারী, কত হিন্দু, কত মুসলমান শহীদ হয়েছে, যে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখব, যে বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন হবে, যেই বাংলাদেশে কোনো আলেমকে জঙ্গি ট্যাগ দিয়ে আর বাংলাদেশে অত্যাচার করা হবে না, যেই বাংলাদেশে ভারতের দাদাগিরি চলবে না, যেই বাংলাদেশের নদীগুলোতে ভারতের দাদাগিরির কারণে পানি থাকবে না, যেই বাংলাদেশে টেন্ডারবাজি চলবে না, যেই বাংলাদেশে সন্ত্রাস চলবে না, যেই বাংলাদেশে দুর্নীতি চলবে না, যেই বাংলাদেশে বাজার কমিটিগুলোর মধ্যে আওয়ামী লীগ লুকিয়ে থাকবে না, সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা চেয়েছিলাম নতুনভাবে বাংলাদেশটাকে নেতৃত্ব দেওয়ার জন্য। অনেকেই আমাকে উপদেশ দিয়েছিলেন আমাদেরকে যে তোমরা হলো বিপ্লব করো এবং একটা বিপ্লবী সরকার গঠন করো। আজকে আপনাদেরকে দুই একটা কথা বলতে চাই। সেই সময়ে কেন বিপ্লবী সরকার গঠন করা যায়নি? সেই সময়ে যদি বিপ্লবী সরকার গঠন করা হতো, তাহলে এই বিপ্লবী সরকারের শিলং থেকে উড়ে আসে জুড়ে বসা সালাউদ্দিনও অংশগ্রহণ করত। সেই বিপ্লবী সরকারের মধ্যে সেই নব্য পতিতা শেখ হাসিনার স্বৈরাচারের সাথে যারা নেগোসিয়েশন করে চলেছিল, আতাত করেছিল রাতের আধারে, সেই বিএনপির এই দুমুখো সাপ আমাদের সামনে উন্মোচন আমরা করতে পারতাম না। তারা বিপ্লবী সরকারে অংশ নিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের যে জনগণের আকাঙ্ক্ষা, ভরসার জায়গা, সেটা আরো অনেক সমূলে বিনষ্ট করে দিত। বিপ্লবী সরকারের জন্য একটা বিপ্লবী বাহিনীর প্রয়োজন হয়। সেই বিপ্লবী বাহিনী তৈরি করার জন্য আমরা গ্রামে গঞ্জে মাঠপথে সব জায়গায় চষে বেড়াচ্ছি। বিপ্লবী যারা বাহিনী হবে, তারা দুর্নীতির সাথে জড়িত হবে না। তারা একজন নারীর পাশে গিয়ে দাঁড়াবে যে মা তোমার কি সমস্যা আমাদের সমাধান করে দিতে চাই। একজন বাবার পাশে গিয়ে দাঁড়াবে, বাবা তোমার কি সমস্যা আমি সমাধান করে দিতে চাই। যিনি বিপ্লবী হবেন উনি বাংলাদেশের কোনো টাকার কাছে কোনো কিছু বিক্রি করবেন না, কোনো পদের কাছে নিজস্ব যে সত্তা আছে সেটা বিক্রি করবেন না। যদি সেই সময় বিপ্লবী সরকার হতো, যাদেরকে সচিব পোস্ট দিয়ে কেনা যায়, আপনারা দেখেছেন রাশেদ খান নামে, এরাও বিপ্লবী সরকারে হলো উড়ে এসে জুড়ে বসতো। এই জন্য আমরা জনগণকে দেখানোর চেষ্টা করেছি যে আসল বিপ্লবী কারা। সেই বাহিনী আমরা গঠন না করা পর্যন্ত যদি আমরা সেই সময়কালীন বিপ্লবী সরকার গঠন করতাম, ভারত থেকে এবং পশ্চিমা বিশ্ব থেকে চাপ সৃষ্টি করে বাংলাদেশের জনগণের উপরে জঙ্গি অস্থিতিশীল রাষ্ট্র বানানোর জন্য তারা এক মাসেই বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালাতো। আমরা সেই ষড়যন্ত্র রুখে দিয়েছিলাম। সেই সময়কালীন আমরা শুনতে পেয়েছিলাম
সীমান্তে নাকি ভারতীয় বাহিনী চলে এসেছিল। আমরা সেই সময় শুনতে পেয়েছিলাম যে আওয়ামী লীগের যারা পতিত আছে বিভিন্ন জায়গায় অস্ত্র রেডি করতেছিল। আমরা বলেছিলাম তোমাদের সাথে শক্ত লড়াই হবে, কিন্তু এই লড়াইয়ের আগে, অপরকে সমালোচনা করার আগে আমাদের নিজস্ব জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। আপনাদের বুকে হাত দিয়ে বলতে হবে আপনি কি বিপ্লবী সরকারের জন্য প্রস্তুত কিনা, আপনি কি সৎ কিনা, আপনি কি আপনার সন্তানের হক আদায় করেন কিনা, আপনি কি আপনার স্ত্রীর হক আদায় করেন কিনা, আপনি কি আপনার বাপের হক আদায় করেন কিনা, আপনি কি আপনার প্রতিবেশীর হক আদায় করেন কিনা, আপনি কি একজন ব্যবসায়ী ভাইয়ের হক আদায় করেন কিনা। যদি আপনি সকল ক্যাটাগরিতে উত্তীর্ণ হন তখন যাই আপনি বলবেন বিপ্লবী সরকারের কথা। সেই সময়কালীন যেই পরিস্থিতি ছিল, এই পরিস্থিতির সময়ে আমাদের সামনে নব্য একটা বাহিনী আসলো, ডাকাত বাহিনী। আপনারা সবাই রাজপথে ছিলেন, ডাকাতদেরকে প্রতিহত করেছেন, এবং সেই সময়কালীন আপনাদের একটা অস্ত্র ছিল, অস্ত্রটা ছিল দুহাত খালি হাত। যেই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, সেই সময় আপনাদের রহমতের উপরে ভর করে আপনারা রাজপথে নেমে পড়েছিলেন। সেই সময়কালীন আপনাদের কাছে কোনো অস্ত্র ছিল না, AK-47 ছিল না। আওয়ামী লীগের পুলিশ বাহিনীর কাছে বড় বড় অস্ত্র ছিল, বিজিবি নামানো হয়েছিল, ভারত থেকে স্নাইপাররা এসেছিল, আওয়ামী লীগের যারা মেম্বার তারা ছিল, চেয়ারম্যান যারা তারা ছিল, সকল গুন্ডা বাহিনী ছিল। কিন্তু আপনারা এক আল্লাহর উপরে বিশ্বাস করে রাজপথে নেমে পড়েছিলেন। সে আল্লাহু আকবার তাকবীর ধ্বনিতে পুরা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ভারতে পলায়ন করতে বাধ্য করেছিলেন। কথা বললে অনেক কথা বলা যায়, কিন্তু সামনের আগামী দিনের লড়াইটা আমাদের কি সেটা স্পষ্ট হতে হবে। আগামীর দিনের লড়াইটা হলো আমরা বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে একটা স্থিতিশীলতা চাই, যাতে ভারত রাষ্ট্র বাংলাদেশে হস্তক্ষেপ করতে না পারে। এই জন্য আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রথমেই প্রতিষ্ঠা করতে চাই। যে বৈষম্যহীন বাংলাদেশে একজন হিন্দু তার অধিকার নিয়ে কাজ করবে, একজন আলেম তার অধিকার নিয়ে কাজ করবে, একজন শ্রমিক তার অধিকার নিয়ে কাজ করবে, একজন নারী তার অধিকার নিয়ে কাজ করবে। যখন সবার পেটে ভাত থাকবে, সবাই সুষমভাবে সুন্দরভাবে কাজ করতে পারবে, কর্মসংস্থানের জায়গা সৃষ্টি হবে, তখন আমাদের দ্বিতীয় ধাপের যে লড়াই সেটাতে আমরা যেতে পারবো। এই জন্য প্রথম ধাপের লড়াইকে শেষ না করে আপনি যখন দ্বিতীয় ধাপে চলে যাবেন তখন এই কাজটা হয়ে যাবে। ক্লাস 1 থেকে আপনি ঠাস করে উপরে হলো মেট্রিক পাস করে ফেলছেন, আপনার কোনো ফাউন্ডেশন হয় নাই। পরবর্তীতে আপনাকে যদি মিডিয়ায় জিজ্ঞেস করো যে আমি হলো A+ পেয়েছি, এটার ইংলিশ কি, তখন আপনি বলতে পারবেন না। সেই কারণে আমরা রাষ্ট্রকে আগে গঠন করতে চাই। এই গাঠনিক প্রক্রিয়া আমাদের কতগুলো কর্তব্য শেষ করা প্রয়োজন। সেই কর্তব্যের জন্য প্রথমত আমরা একটা কনসেনসাস কমিশন বানিয়েছিলাম। এই সংস্কার সভাতে সকল দল অংশগ্রহণ করেছিল। ঐক্যবদ্ধভাবে আমরা বলেছিলাম বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করব। এই সংস্কার বাস্তবায়ন করার জন্য প্রথমে আমরা বিএনপির ভাইদের থেকে বাধা পাইলাম। তখন আমরা আপনাদের কাছে গিয়েছিলাম যে জনগণের কাছে যাই, জনগণ যে রায় সেটা আমরা মাথা পেতে নিব। জনগণ যদি বলে সংস্কারের প্রয়োজন নাই, তাহলে আমরা সংস্কার বাংলাদেশে প্রয়োজন দরকার নাই। জনগণ যদি বলে সংস্কার আছে, তাহলে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। এই ভিত্তিতে বাংলাদেশে একটা নির্বাচন হলো। নির্বাচনে আপনারা 2টা ভোট দিয়েছেন। প্রথম যে ভোট সেটা হলো জনপ্রতিনিধি নির্বাচনের। আমরা বাংলাদেশে আওয়াজ তুললাম, জনপ্রতিনিধি নির্বাচিত যিনি হবেন উনি সৎ মানুষ হতে হবে, উনি ঋণ খেলাপি হইতে পারবে না, চাঁদাবাজ হইতে পারবে না, টেন্ডারবাজ হইতে পারবে না, আওয়ামী লীগের ব্যবসায়িক কোনো গুন্ডা পান্ডা হইতে পারবে না। কিন্তু সেখানেও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা বলল বিএনপির ভাইয়েরা। ওনারা কতগুলা ঋণ খেলাপি, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ, উচ্ছৃঙ্খল কিছু যুবককে হলো পার্লামেন্টের নমিনেশন দিল, এবং টাকার জোরে, পেশি শক্তির জোরে ভারতের সাথে হাত মিলিয়ে, আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে রাতের আধারে 8টা থেকে 12টা পর্যন্ত সকল ভোট ব্যাংকে, সকল কেন্দ্রেতে একসাথে ঐক্যবদ্ধভাবে পুরা বাংলাদেশে তারা অ্যাটাক করলো। অ্যাটাক করে জনগণের আপনারা যে রায়টা দিয়েছিলেন সেই রায়টা তারা ছিনিয়ে নিয়ে 212 জনের একটা সংসদ গঠন করলো। সেই সংসদে আমরা উপস্থিত হলাম, এবং আমাদের মতন যারা অবাগা আছে,
আমি মামুনুল হক, জনাব সার্জিস আলম থেকে শুরু করে বাংলাদেশের আরো অনেক তরুণ যুবক যাদের আমাদের জীবনে আল্লাহ ভাগ্য দেয় নাই সংসদে এইসব চাঁদাবাজ টেন্ডারবাজদের সাথে বসার জন্য, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এই হেফাজতের পরে আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে নেমে পড়লাম। আমাদের দ্বিতীয় যে লড়াই সেটা হলো সংস্কারের জন্য। এই সংস্কারের জন্য আমরা যে লড়াইটা রাজপথে শুরু করলাম, প্রথমে বিএনপির ভাইরা বলল যে ইলেকশন হয়ে গিয়েছে, ভোটের জন্য আগে বলেছি যে বাংলাদেশে সংস্কার হবে, মানুষ এখন কি চায় সেটা আমাদের দরকার নাই, এখন সংস্কারের দরকার নাই, বাংলাদেশে কোনো পরিবর্তনের দরকার নাই, আমাদের যেখানে ইচ্ছা সেখানে আমরা চাঁদার হাট বসাবো, যেখানে ইচ্ছা কোনো সন্ত্রাসীকে যদি ইলেকশনে হারে তাহলে ময়মনসিংহ হলো উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ে তাকে বসিয়ে দিব, যদি কেউ নির্বাচনে হারে ওই সন্ত্রাসীকে আমরা মেয়র বানিয়ে দিব, যদি কেউ নির্বাচনে হারে ওই সন্ত্রাসীকে আমরা জেলা প্রশাসক বানিয়ে দিব। সারা বাংলাদেশের সকল জায়গা তারা নিজেদের এইভাবে দখল করে নিল। পরবর্তীতে আমরা চিন্তা করলাম তাহলে মসজিদ কমিটির কি অবস্থা, দেখলাম সমাজের সবচেয়ে যিনি খারাপ লোক তাকে মসজিদ কমিটি নিয়ে বসালো, সমাজের সবচেয়ে যিনি খারাপ লোক তাকে স্কুল কমিটি নিয়ে বসালো। ওই যেই ব্যক্তিটা বসালো তার সন্তান এসে বাবাকে প্রশ্ন করে যে বাবা আমি তো স্কুলে যাই, কোনো কিছু তো শিখায় না। বলে বাবা তুমি শিখবা, তুমি যদি না শিখতে পারো তোমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেছি। বলতেছে বাবা তোমার বেতন হলো 30,000 টাকা, তুমি ছোট একটা দোকান দাও, ঠিক আছে তুমি বিএনপির রাজনীতি করো, তুমি এত টাকা কই পাবা? কইবা ওইটা তোমার বুঝার দরকার নাই, টাকা ইনকাম করার অনেক সিস্টেম আছে। ছেলে জিজ্ঞেস করে কি কি ইনকাম? রাতের বেলায় অনেক মাদকে বড় বড় হলো টাকা ইনকাম করা যায়। একটা বাবা তো খারাপ হয়ে গিয়েছে, 5 বছরের বাচ্চাকেও তারা খারাপ শুরু করছে। তো এই প্রজন্মকে যারা এই ধরনের খারাপ রাজনীতি শিখাচ্ছে, খারাপ অর্থনীতি শিখাচ্ছে, আমরা তাদের উদ্দেশ্যে বললাম যে বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমরা চিন্তা করলাম যে বাংলাদেশে যিনি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, জিয়াউর রহমানের সন্তান, যিনি বাংলাদেশের স্বাধীনতার সময় যুদ্ধ করেছিলেন, ওনারই বেগম যিনি ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। যেহেতু স্বামী স্ত্রী দুইজনে বাংলাদেশের পক্ষের লোক, ভারত বিরোধিতার লোক, তা আমরা চিন্তা করলাম ওনার যে সন্তান উনিও বাংলাদেশের পক্ষে হবে। উনি বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট দিয়েছে যে আমরা সংস্কার বাস্তবায়ন করব, 70% মানুষ ভোট দিয়েছে। উনি যে আমাদের সাথে এই ধরনের পুরো বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবে এটা আমরা জীবনেও চিন্তা করি নাই। আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের মানুষ পাইবে হীরার টুকরা, বাংলাদেশের মানুষ পাইল কি গোলা আলু। যে গোলা আলু একবার ভারতের সাথে মিলা যায়, একবার চায়নার সাথে মিলা যায়, একবার হলো চুপ্পুর মতন যারা আমাদেরকে খুন করেছিল তাদের সাথে মিলা যায়, একবার আওয়ামী লীগের সাথে মিলা যায়। আমরা এই গোলা আলুর প্রতি আবেদন রাখতে চাই, প্রিয় গোলা আলু ভাই, অনেক হয়েছে, ধৈর্য অনেক হয়েছে। আমাদের প্রথম লড়াই আমাদের ছিল বাংলাদেশ থেকে ফেসিবাদী যে শাসন তা আমরা উৎখাত করব। দ্বিতীয় লড়াই ছিল এই ফেসিবাদী যে শাসনতন্ত্র রয়েছে সেই শাসন প্রক্রিয়াকে সংস্কার করে আবু সাইদের নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। শহীদ মুগ্ধর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করব। সেই বাংলাদেশে যদি কোনো পথের কাটা কোনো গোলা আলু হয়ে দাঁড়ায়, আমরা তোমাকে 1 মিনিটের জন্য পরোয়া করব না। আমাদেরকে অনেকভাবে বুঝায়, আসো একটা সেক্রেটারি পোস্ট দেই। তো বললাম সেক্রেটারি পোস্টের কাজ কি? বললো যে একটু সকালবেলা জুতা টানতে হবে। আমরা বললাম ওটা আমাদের জন্য না, ওটা রাশেদ খানের জন্য। তারপরে বলল প্রতিমন্ত্রী বানানো হবে। প্রতিমন্ত্রীর কাজ কি? বলল প্রতিমন্ত্রীর কাজ হলো প্রত্যেক দিন বাংলাদেশের মানুষের প্রতি গাদ্দারি করতে হবে, সকালবেলায় উঠে বাংলাদেশের মানুষকে গালি দিতে হবে, বিকালবেলায় বাংলাদেশের মানুষকে গালি দিতে হবে, এবং যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে বলতে হবে। আমরা বললাম ওইটা আমাদের জন্য না, ওটা জুনায়েদ সাকির জন্য। বাংলাদেশে এই ধরনের উৎকৃষ্ট বামদের আর কোনো সুযোগ নাই। তুমি যদি সোশ্যাল ডেমোক্রেসি করো, বামপন্থা করো, সেই বামপন্থায় তুমি বাংলাদেশের ঘরে ঘরে যাও। তোমার এখানে যদি কার্ডস
এঙ্গেলস, লেনিনের রাজনীতি করতে চাও, তাহলে তারা কিভাবে জনগণের কাছে গিয়েছে? তারা এই ধরনের কোনো এস্টাবলিশমেন্টে প্রতিমন্ত্রীর লোভে মানুষের সাথে কখনো গাদ্দারি করে নাই। এই জন্য আমরা যারা টকশোতে উপস্থিত হয়, সিনিয়র সাংবাদিক, আরো যে তাদের কত উপাধি, এই ধরনের উপাধিবাজদের উদ্দেশ্যে আমরা বলবো যে তারেক রহমানের বগল চিপায় অনেকদিন থাইকা আপনাদের রক্ষা আপনারা করতে পারবেন না। এখানে অনেক ডিসি ছিল, এখানে অনেক এমপি ছিল। জনতা যখন পার্লামেন্টের দিকে গিয়েছে, কেউ হলো ভারতে পালিয়েছে, কেউ হলো গাছতলায় আশ্রয় নিয়েছে, কেউ হলো ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে, তখন ওবায়দুল কাদের বলেছিল আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় আওয়ামী লীগের নাকি 5 লক্ষ লোক মারা যাবে। আমরা বললাম আমরা কোনো গণহত্যায় বিশ্বাসী নয়, আমাদের 1400 ভাইকে হারিয়েছি, আমরা হলাম বিচারে বিশ্বাসী। আমরা বিচারালয়ে ছুটে গেলাম, সেই বিচারালয়ে সংস্কারের জন্য বিচার বিভাগের আলাদা একটা সেক্রেটারিয়েট কমিটি গঠন করলো। তারেক রহমান বলল আওয়ামী লীগ আমাকে যথেষ্ট ভোট দিয়েছে, আমি বিচারে বিশ্বাসী না, সেক্রেটারিয়েট বাতিল করো, বাংলাদেশে আমি প্রধানমন্ত্রী, যে জাজ হবে বিচার নামে কোনো সংবিধান দেখার দরকার নাই, আমি তারেক রহমান ফ্যাসিজমের নতুন শাসক, আমি যা বলবো বাংলাদেশে সেটাই রায় হবে। প্রিয় তারেক রহমান, যদি আপনি রায় দিতে চান, আমাদের ভাইদেরকে আমরা হারিয়েছি, যদি আমাদের খুনিদেরকে আপনি রক্ষা করার চেষ্টা চালান, যদি বাংলাদেশের সংস্কারের বিরুদ্ধে দাঁড়ান, তাহলে আপনার সরকারের শুধু পতন নয়, বিএনপির সকল সন্ত্রাসীকে একটা একটা ধরে ধরে জেলের কন্ডম সেলে আমরা নিয়ে যাব। তাকে ভয় দেখান আপনারা, ভয় দেখায় লাভ নাই আমাদের। যদি বাংলাদেশে পরিবর্তন করতে হয়, আমরা পরিবর্তনের যাত্রাতে নেমেছি। এই পরিবর্তনের স্বপ্ন আমাদেরকে গুলির মুখে দাঁড়িয়ে শহীদ উসমান হাদি বলে গিয়েছিলেন, জানটা দিব জুলাই দিব না। বাংলার মানুষ বলেছিল ওই পাগলে কি বলে, পাগল সত্যি জীবন দিয়ে গেছে, 18 কোটি মানুষকে মুক্ত করে দিয়ে গিয়েছে। আপনারা শহীদ উসমান হাদির সেই গুলিবিদ্ধ লাশ দেখেছিলেন, স্মরণে আছে? তার অপরাধ কি ছিল? উনি বলেছিল আমরা হাসিনার সাথে কোনো আপোষ করব না, নতুন কেউ ফেসিবাদী হইলে তার সাথে আপোষ করব না, ভারতের মোদির সাথে কোনো আপোষ করব না। ওনার কি এই বলাটা অপরাধ ছিল? যদি উসমান হাদির এই কথা অপরাধ হয়ে থাকে, বাংলাদেশের কোটি লোক উসমান হাদির পথে শহীদ হতে প্রস্তুত আছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা খুবই শান্তশিষ্ট মানুষ, কথাও আস্তে বলি। পাঞ্জাবি পরেছি, এটা দেখা মনে করবেন না যে অস্ত্র 2টা নিয়ে আসছি, ওদেরকে ধমক দিলে ওরা পালাবে। আমরা 4 তারিখও মোকাবেলা করে এসছি। 4 তারিখ রাতে ছোট্ট একটা স্টোরি বলি। চিন্তা হলো সকালবেলায় ক্যান্টনমেন্ট থেকে নাকি ট্যাঙ্ক আসবে। আমরা চিন্তা করলাম এই ট্যাঙ্ক তো ঠেকাইতে হবে, জনগণের উপরে যদি ট্যাঙ্ক চালায় লক্ষ লক্ষ মানুষের উপর জীবনের ক্ষয় হবে। আমরা 5000 ছেলেকে প্রস্তুত করলাম। ওই জানবাদ ছেলেরা সেই দিন বলেছিল শেখ হাসিনার কোন ট্যাঙ্কে আমাদেরকে প্রদানত করতে পারবো না, জীবন দিব তবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করবে। ওই 5000 রক্তের উপরে দাঁড়িয়েই কিন্তু সেই দিন শেখ হাসিনা ভারতে পালিয়েছিল। ওই 5000 মানুষের যাদের রক্ত আজও শরীরে আছে, তৎকালীন সময়ে আমরা 5000 ছিলাম, এখন আমাদের 5000 সংখ্যা ছাড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটা অলিগলিতে শহীদ উসমান হাদির সন্তানেরা জন্মগ্রহণ করেছে। 1 হাদি চলে গিয়েছে, লক্ষ হাদি প্রস্তুত হয়েছে। বাংলাদেশের সংস্কার, আওয়ামী লীগের বিচার যদি না হয়, আমরা তারেক রহমানের গদিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। কোনো কম্প্রোমাইজ হবে না, কথা খুবই স্পষ্ট। ভালো আছেন, ভালো থাকেন, আমরাও ভালো থাকি,
কোনো গ্যাঞ্জাম নাই আপনার সাথে, কোনো সমস্যা নাই। তবে জনগণের সংস্কার আপনাকে বাস্তবায়ন করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। যদি আমরা এই দুইটা কাজ বুঝিয়া না পাই, তাহলে আমরা কি করব সেটা তো আপনারও ভালো করে জানা আছে। যেই ভয়ে লন্ডনে পালায়া ছিলেন, নির্বাচনের আগে তো নয়, শুধু 5 তারিখের পরেও তারেক রহমান কি বাংলাদেশে এসেছে? আসে নাই। ওনার এখন তারেক রহমানের মাথা খারাপ হয়েছে দাঁড়ে টুপি দেখলে। শেখ হাসিনার এই ধরনের রোগ ছিল। এই যে মির্জা ফখরুল নাকি সে রাষ্ট্রপতির কথা উঠেছে, সে একটা ইসলাম ফোবিক লোক, ছাত্র ইউনিয়ন করেছে, আবার এ নিজে স্বীকারও করেছে আমি চীনপন্থী রাজনীতি করি। উনাকে সবাই ভালো বলে। উনি যদি ভালো হয়ে থাকে, তাহলে যেইখানে হলে কোনো পরাজিত প্রার্থী হয়েছে, যেইখানে মানুষ যাকে ভোটে রিজেক্ট করেছে যে ওই শালা হলো সন্ত্রাসী, সেই সব শালাকে নিয়ে হলে তিনি প্রশাসনে বসিয়েছেন। কিভাবে মির্জা ফখরুল উনি ভালো লোক হইতে পারে? এটা আমরা জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা আপনাদের ভালোই ভালোই বলতেছি, জনগণ এখন ওত পেতে আছে। আমরা সংসদে এটা সমাধান চেয়েছিলাম, বলেছিলাম সবাই একসাথে বসি সমাধান করি। তারা বলল না, সংসদে সমাধানের কোনো কিছু দরকার নাই। তা আমরা ঠিক আছে রাজপথে নামতেছি। আমরা পার্লামেন্টের সামনে যদি জামায়াত ইসলামও না দাঁড়ায়, যদি এনসিপিও না দাঁড়ায়, আমি নাসিরউদ্দিন লক্ষ তরুণকে নিয়ে পার্লামেন্টের সামনে উপস্থিত হব। হয়তো সংস্কার না হলে এই পার্লামেন্ট বেঞ্চুরে আমরা পতন করে দিব তারেক রহমানকে। দেখি ওই দিন কার সাহস আছে। হয়তো আমাদের ওই দিন মৃত্যু হবে, না হলে আমরা যেই দিন সংসদের সামনে যাব সেই দিনই বাংলাদেশে সংস্কার এবং বিচার বাস্তবায়ন হবে, না হলে তারেক রহমান বাংলাদেশে থাকবে না। এই প্রতিশ্রুতি নিয়ে আপনারা সবাই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলেন। যখন এই ডাক আসবে, ট্রাক, রিক্সা, ভ্যান, বাস, যেভাবেই হোক আপনারা ঢাকায় সবাই উপস্থিত হবেন। আপনার ভাইয়ের বিচারের জন্য সবাই হাত তুলে আজকে শপথ করি, আমরা আমাদের ভাইয়ের বিচার ছাড়ব না। আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না দেখা পর্যন্ত আমাদের কোনো আজাদির ঘুম নাই। আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন পর্যন্ত আমাদের কোনো রেস্ট নাই। সবাই প্রস্তুত আছেন? আগামী স্থানীয় একটা নির্বাচন আসতেছে। সব উপজেলা প্রশাসন, মেয়র এবং চেয়ারম্যান বিভিন্ন জায়গায় হলো বিএনপি দখল দেওয়া শুরু করেছে মির্জা ফখরুলের নেতৃত্বে। যেখানেই একটা নষ্ট মাল পরাজিত হয়েছে, সেই নষ্ট মালকে উনি মেয়র বানিয়েছেন। এই নষ্ট মালদের হোতা মির্জা ফখরুল, ওনাকে আমরা স্থানীয় নির্বাচনে একটু সাইজ করতে চাই। যদি সাইজ করতে হয়, আমরা তো আর ঢাল তলোয়ার নিয়ে নামি নাই, আমরা ভোটে এদেরকে সাইজ করব। স্থানীয় নির্বাচনে আমরা এখানে এনসিপির পক্ষ থেকে একজন প্রার্থী দিয়েছি। আমি আগে আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই ভাই এই তারাকান্দাকে কেউ বলতে পারবেন এখানে উনি চাঁদাবাজি, সন্ত্রাস বা দুর্নীতি করেছে? একজন দাঁড়িয়ে বলবেন? যদি না করে থাকে, তাহলে সেই সততা এবং সক্ষমতার উপরে বিশ্বাস করে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামকে আপনারা এই সব যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে, প্রতারণা করেছে, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তাদের গদিতে আগুন জ্বালানোর জন্য ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামকে উপজেলা নির্বাচনে জয়যুক্ত করবেন। যদি এই ভাই ইলেকশন পর্যন্ত কোনো অপরাধ করে, আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এই ভাইয়ের প্রার্থীটা ক্যান্সেল করব। ইলেকশনের পরে যদি ওনাকে খুঁজে না পাওয়া যায়, আমাদের কাছে উপস্থিত হবেন। আমরা শহীদুল ভাইকে আপনাদের সামনে উপস্থিত করব। যেই জনগণ আপনাকে ভোট দিয়েছে, সেই জনগণের সাথেই আপনার মৃত্যু হতে হবে, এই জনগণের সাথেই আপনার থাকতে হবে। যেইভাবে নির্বাচনের আগে আপনি জনগণের কাছে গিয়েছেন, আজকে থেকেই আপনাকে হযরত খলিফা ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করবেন, মা তোমার কোনো সমস্যা আছে কিনা। বাবাকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার কোনো সমস্যা আছে কিনা। যদি আপনি মানুষের মন জয় করতেই পারেন, তাহলে এই জনগণ আজকে আপনার জন্য এসেছে। এই জনগণের আমানত রক্ষার দায়িত্ব আপনার কাছে। আমি বলবো আপনি কোনো শোডাউন দিবেন না, নীরবে নিবৃত্ত প্রত্যেকটা ঘরে চলে যান। আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের এখনো আজাদির স্বপ্ন বাকি আছে। আমরা নির্বাচন করতে আসি নাই, আমরা স্বপ্ন নিয়ে আছি সেই বাংলাদেশকে পরিবর্তন করার জন্য। এই স্বপ্ন সারথি অনেক কমিটমেন্টের জায়গায় আশা ভরসা করে আলেম ওলামা নারীদের বিশ্বাসের জায়গায় আজকে আপনার কাঁধে একটা এখানে দায়িত্ব তুলে গিয়ে গেলাম। আশা করি যে আপনি সুন্দর করে দায়িত্বটা পালন করবেন। জনগণ আপনাকে নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আপনি শহীদ ওসমান হাদি, শহীদ মুগ্ধ, ওয়াসিম যারা রয়েছে প্রত্যেকে রক্তর কসম করে জনগণের পক্ষে আজ থেকেই নেমে পড়বেন। আল্লাহ ভাইয়ের জন্য দোয়া রইল, আপনারাও দোয়া করবেন। এবং এখানে যিনি এমপি সাহেব রয়েছেন ওনার জন্য দোয়া করবেন, ওনার পাশে আপনারা থাকবেন। যদি এখানে ওনার চোখ তোলা হয়, তাহলে বাংলাদেশে এই নেত্রকোনার থেকে শুরু করে জামালপুর, ময়মনসিংহের যতগুলা জেলা আছে, এখান থেকে আপনারা বিজয় যাত্রা শুরু করবেন তারেক রহমানের পতনের জন্য। মুফতি সাহেব, আপনি একা না, আপনার সাথে হাজারো জনতা আছে। ওদেরকে অনলাইন খাবার সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের আহ্বান জানান, কিন্তু ছাত্রনেতারা স্পষ্ট জানিয়ে দেন তারা কোনো মন্ত্রীর বাসভবনে যাবেন না। আলোচনা হলে সেটি যন্তর মন্তরে কিংবা নিরপেক্ষ কোনো স্থানে হতে হবে।
একই সঙ্গে তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আরও লাখো মানুষ রাজধানীতে যোগ দেবেন আন্দোলনে। অন্যদিকে বিজেপি নেতারা এই আন্দোলনের পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাদের দাবি, সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। তবে বিরোধী দলগুলো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, এটি শিক্ষার্থীদের দিল্লির রাজপথ এখন উত্তাল ছাত্র আন্দোলনে। ভারতের রাজধানী জুড়ে যেন এক অভাবনীয় রাজনৈতিক ও সামাজিক ভূমিকম্প ঘটে চলেছে। প্রশ্নপত্র ফাঁসের দুর্নীতির বিরুদ্ধে যন্তর মন্তরে জমায়েত হওয়া হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থীর পাশে এবার আছড়ে পড়েছে সাধারণ মানুষের এক বিশাল জনসমুদ্র। পরিস্থিতি এতটাই তীব্র আকার ধারণ করেছে যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে শিক্ষার্থীদের ও বিরোধী দলগুলোর এই সংঘাত এখন ভারতের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। অনেকেই দিল্লির এই ছাত্র বিদ্রোহের সঙ্গে বাংলাদেশ, নেপাল আর শ্রীলঙ্কার ঐতিহাসিক যুব আন্দোলনের স্পষ্ট মিল খুঁজে পাচ্ছেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমা প্রার্থনার দাবিতে অনড় আন্দোলনকারীরা গতকাল বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে যন্তর মন্তরের চত্বরে আবার অবস্থান নিয়েছেন। বিগত এক দশকে 154টি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও একজন অপরাধীও শাস্তি না পাওয়ায় দেশ জুড়ে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে। দিল্লি পুলিশ আন্দোলন দমানোর জন্য একসময় যন্তর মন্তরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল এবং খাবার ও পানীয়ের প্রবেশ নিষিদ্ধ করেছিল, কিন্তু সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছেন দারুণ এক মানবিক প্রতিবাদের মাধ্যমে। সুইগি, জোম্যাটো কিংবা ফুড প্যান্ডের মতো অ্যাপের সাহায্যে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে হাজার হাজার মানুষের পাঠানো বিনামূল্যের খাবার ও পানির প্যাকেট। পরিস্থিতি এতটাই বদলে গেছে যে অতিরিক্ত খাবারের যোগান সামাল দিতে শেষ পর্যন্ত আন্দোলনকারী ছাত্রনেতাদের পক্ষ থেকে হাত জোর করে সামাজিক মাধ্যমে আবেদন জানাতে হয়েছে, দয়া করে আর কেউ খাবার পাঠাবেন না। অন্যদিকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে 16টি স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিলেও নিত্যযাত্রীদের ক্ষোভ আর জনরোষের মুখে পড়ে শেষ পর্যন্ত সন্ধ্যায় স্টেশনগুলো খুলে দিতে বাধ্য হয়েছে। এদিকে সংসদ ভবনের ভেতরে এবং বাইরে শুরু হয়েছে তুমুল হট্টগোল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের সমস্ত সংসদ সদস্য কালো পোশাক পরে হাজির হয়ে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন টানা 3 দিনের মতো সম্পূর্ণ অচল করে দিয়েছেন। রাহুল গান্ধী সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চরম অযোগ্য ও দুর্নীতিগ্রস্ত, তাই তাঁর পদত্যাগ ছাড়া এই লড়াই কোনোভাবেই থামবে না। সরকার পক্ষ থেকে সংকট কাটাতে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের দ্বিতীয় দফার আলোচনার প্রস্তাব পাঠালেও তা সোজা প্রত্যাখ্যান করেছেন ছাত্রনেতারা। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সরকারের মন্ত্রীদের যদি আলোচনা করতেই হয় তবে তাদের যন্তরে মন্তরে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হতে হবে। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা গণমাধ্যমের সামনে হুঙ্কার দিয়ে বলেছেন, 20 জুলাইয়ের এই আন্দোলন কেবল একটি ছোট্ট ট্রেলার ছিল, যা পুরো সিনেমা এখনো বাকি।
সরকার যদি দাবি না মানে তবে ভারতের কোণ থেকে লাখ লাখ মানুষ সোজা দিল্লিতে এসে হাজির হবে এবং এবার আর কোনোভাবেই আটকে রাখা যাবে না। তবে বসেনি শাসক দল বিজেপিও। এই বিশাল ছাত্র বিক্ষোভের পেছনে পাকিস্তান, খলিস্তান কিংবা মার্কিন ধনকুবের জর্জ সোরসের মতো বিদেশি শক্তির গভীর ষড়যন্ত্র দেখছে তারা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কিছু রাজনৈতিক স্বার্থের নিশি মহল অত্যন্ত সুকৌশলে দেশের যুব সমাজকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। অন্যদিকে দিল্লি হাইকোর্ট পুলিশ প্রশাসনের বিরুদ্ধে চলা লাগাতার দমনপীড়নের ঘটনায় তীব্র ভৎসনা করেছেন। আদালত সাফ নির্দেশ দিয়েছেন, ছাত্র বিক্ষোভের ওপর চালানো পুলিশি অত্যাচারের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রমাণ যেন নিখুঁতভাবে সংরক্ষণ করা হয়, কারণ এই নৃশংস অত্যাচার গোটা দেশের বিবেককে চিরতরে নাড়িয়ে দিয়েছে।